প্রিয়া এবং টিনা এক মায়ের পেটের বোন হলেও তাদের স্বভাব একেবারে বিপরীত। বড় বোন যেমনই ভালো, তার স্বভাব তেমনই শান্ত এবং দয়ালু। অন্যদিকে টিনা ছিল একেবারেই বিপরীত। সে মোটেই ভালো নয়, তার মনে প্রচন্ড পরিমাণে হিংসা, আর সে কখনো ভালো মানুষদের সহ্য করতে পারে না। সবসময় টিনা তার দিদির উপর হিংসা করে, আর তার দিদিকে যখন সবাই ভালো বলে তখন সে জ্বলে পুড়ে ওঠে। এমনই একদিন দুই বোন মিলে একসঙ্গে শপিং করতে যায়। বোন, তুই প্রায় 20,000 টাকা জামা কিনে ফেলেছিস, আর কত জামা কিনবি? বেশি জামা কিনিস না। বাবা অনেক কষ্ট করে টাকা রোজগার করে, তাই টাকা অপচয় করা উচিত নয়, টাকা বাঁচানো ভালো। আমার বাবা লক্ষ লক্ষ টাকা রোজগার করে, তাই আমি অপচয় করতেই পারি। তোর যদি আর জামা কেনার ইচ্ছা না থাকে তাহলে তুই কিনিস না, কিন্তু আমাকে তুই আটকাতে পারবি না। আমার যদি 50,000 টাকা দিয়ে জামা কিনতে ইচ্ছা করে তাহলে আমি তাই কিনবো। টিনা এই কথা বলে তার দিদিকে একেবারে চুপ করিয়ে দেয়। শপিং করার পর দুই বোন যখন বাড়িতে ফিরে আসে তখন তাদের মা কমলা দেবী তাদের ঘরে আসে। কমলা দেবী দেখে যে দুই মেয়ে শপিং করে নিয়ে এসেছে। তোরা দুজনে মিলে যখন শপিং করে নিয়ে এসেছিস, তাহলে আমি তোদের একটা কথা বলতে চাই। কালকে আমি আর তোর বাবা পাশের একটা এনজিওতে যাব, ওখানে গিয়ে গরিব বাচ্চাদের জামা কাপড় দান করব। ওয়াও, দারুণ ব্যাপার মা, তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব। আর শোনো না, আমার অনেক পুরানো জামা কাপড় আছে, সেগুলো নিয়ে যাব। ওই জামা কাপড়গুলো বাচ্চাদেরকে দান করে দেব, আর পারলে আমি নতুন জামা কাপড়ও কিনে নিয়ে আসবো। হ্যাঁ, সেটাই তোদের বলার ছিল। আর টিনা, তুইও কালকে আমাদের সঙ্গে যাবি। তুই আজকে যে পরিমাণ নতুন জামা কিনে নিয়ে এসেছিস, এতে তোর 1 বছর চলে যাবে। তাই তোর আগের বছরের জামাগুলো আমি এনজিওর বাচ্চাদেরকে দিয়ে দেব। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার একটা জামাও পুরানো নয়। তুমি জানো আমার আগের বছরের জামাগুলো কত দামি? আমি আমার একটাও জামা কোনো গরিব বাচ্চাকে দিতে পারবো না, আমি ঘরে রেখে দেব, তাও ভালো। টিনার এমন কথা শুনে তার মা এবং দিদির খুবই খারাপ লাগে, কিন্তু টিনার তাতে কিছু যায় আসে না, কারণ তার গরিব মানুষদের প্রতি কোনো দয়া মায়া নেই। কিন্তু প্রিয়া এবং কমলা দেবী টিনাকে অনেক বোঝালেও টিনা কারোর কোনো কথা শুনতে চায় না। পরের দিন সকালবেলা প্রিয়া তার বাবা মায়ের সঙ্গে এনজিওর বাচ্চাদের জামা কাপড় দিতে চলে যায়, কিন্তু অন্যদিকে টিনা বেলা 12টা পর্যন্ত ঘুমায়। সে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে নতুন জামা পরে বন্ধুদের সঙ্গে পার্টি করতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন দুই বোন সোফার উপর বসে সিনেমা দেখছে, তখন কই গো, বিমল বাড়িতে আছে? তোমার সাথে একটু দরকার ছিল। এই বলে স্বপন বাবু বাড়িতে ঢুকে আসে, আর তখনই প্রিয়া এবং তার বাবা বিমল বাবু স্বপন বাবুর সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসে। কি ব্যাপার স্বপন, এখন আবার হঠাৎ করে আমাদের বাড়িতে এলে কেন? কোনো বিপদ হলো নাকি? বউ বাচ্চা সবাই ঠিক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে। আসলে দেখো না, সকাল থেকে আমার ল্যাপটপটা একদম কাজ করছে না, আর কিছুক্ষণ পর আমার একটা বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিংও আছে, তাই তোমাদের ল্যাপটপটা নিতে এসেছি। আমি শুনেছি তোমার ছোট মেয়ে নাকি একটা নতুন ল্যাপটপ কিনেছে, তাই ল্যাপটপটা আমাকে একবার দেবে গো? হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি টিনাকে ডাকছি, ও ল্যাপটপটা নিয়ে আসলে তুমি নিয়ে যাও। বিমল বাবু তার ছোট মেয়েকে ডেকে স্বপন বাবুকে ল্যাপটপ দেওয়ার কথা বললে টিনা খুবই রেগে যায়, কারণ সে নিজের ল্যাপটপ কারোর সঙ্গে শেয়ার করা পছন্দ করে না। আর এমন সময় সে তার বাবার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। কিন্তু প্রিয়া তার বোনকে আটকাতে চাইলেও টিনা কারোর কথা শোনে না। সে স্বপন বাবুকে অপমান করতে শুরু করে। আমি আমার ল্যাপটপ কাউকে দিতে পারবো না, আর ওনার যখন ল্যাপটপ খারাপ হয়ে গেছে তাহলে উনি আজকে মিটিং রেখেছেন কেন? উনি জানেন আমার ল্যাপটপের কত দাম? 1 লক্ষ টাকা। আমার ল্যাপটপের যদি কিছু হয়ে যায় তখন কি হবে? না মা, তুমি আমাকে ভুল বুঝছো। তোমার ল্যাপটপের কিচ্ছু হবে না। আমি শুধু 1 ঘন্টার জন্য ল্যাপটপটা ব্যবহার করব, তাই তুমি যদি তোমার ল্যাপটপটা দিতে আমার খুব সুবিধা হতো আর কি। কোনো মতেই সম্ভব নয়। ল্যাপটপটা নিজেদের প্রাইভেট জিনিস, আর একটা প্রাইভেসি বলে বস্তু আছে, আপনি হয়তো জানেন না, তাই আমি আপনাকে ল্যাপটপ দেব না। এই বলে টিনা স্বপন বাবুকে আপাদমস্তক অপমান করে ঘরে চলে যায়, আর সে কিছুতেই ল্যাপটপ দেয় না। এর ফলে স্বপন বাবুর খুবই খারাপ লাগে, আর এমন পরিস্থিতি দেখে প্রিয়ারও খুবই খারাপ লাগে। স্বপন কাকু, আপনি একদম চিন্তা করবেন না, আমার কাছেও একটা ল্যাপটপ আছে, আর আমার সেই ল্যাপটপটা বেশি কাজে লাগে না। আপনি বরঞ্চ আমার ল্যাপটপ নিয়ে গিয়ে কাজ করুন, কারণ আমি বুঝতে পেরেছি আপনার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যি বলছো তো মা? তুমি তোমার ল্যাপটপটা আমাকে দেবে? তোমার কাজের কোনো ক্ষতি হবে না তো? না না, আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আর আমার ল্যাপটপটা সিনেমা দেখা ছাড়া অন্য কোনো কাজে লাগে না, তাই আপনি যতদিন ইচ্ছা ততদিন ল্যাপটপটা নিজের কাছে রাখতে পারেন। আপনার কাজ হয়ে গেলে আমাকে ফেরত দেবেন। প্রিয়ার এত ভালো কথা শুনে স্বপন বাবু খুবই খুশি হয়, আর তখনই প্রিয়া স্বপন বাবুকে নিজের ল্যাপটপ নিয়ে এসে দিয়ে দেয়। সেই ল্যাপটপ নিয়ে স্বপন বাবু বাড়িতে ফিরে যায়। অন্যদিকে বিমল বাবু নিজের বড় মেয়ের এত ভালো মানুষই দেখে মনে মনে খুবই খুশি হয়। অন্যদিকে ছোট মেয়ের ব্যবহার দেখে তার উপর রুষ্ট হয়।
দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর একদিন তারা দুই বোন মিলে এক রেস্টুরেন্টে খাবার খেতে যায়। বোন, এই তো 2 দিন আগে আমি আর তুই রেস্টুরেন্টে খেলাম, তোর আবার রেস্টুরেন্টে খেতে ইচ্ছে হলো? এই রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে এখানে খাবারের অনেক বেশি দাম। উফ দিদি, তুই এত বাড়াবাড়ি কেন করিস বলতো? বাবা আমাদের রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য টাকা দিয়েছে, তাই খেতে এসেছি। তুই সবসময় এরকম ভিখারিপনা কেন করিস বলতো? তোর যদি এই রেস্টুরেন্টে খেতে ইচ্ছা না করে তাহলে বাড়িতে গিয়ে তুই ডাল ভাত খা, কিন্তু আমাকে শান্তি মতো খেতে দে। আরে আমি তো এমনিই বললাম, তুই রেগে যাচ্ছিস কেন? আমার উপর রাগ করিস না। তোর যা ইচ্ছা হয় তুই তাই অর্ডার কর, আর আমার জন্য কিছু একটা অর্ডার করে দে। প্রিয়ার কথা শুনে টিনা তখনই তার পছন্দ মতো মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন রেজালা ইত্যাদি অর্ডার করে আর হাও হাও করে সবকিছু খেয়ে নেয়। এমন সময় বাইরে থেকে একটা বাচ্চা মেয়ে রেস্টুরেন্টের ভেতর ছুটে আসে, কারণ তার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। দিদি, আমার খুব খিদে পেয়েছে, তোমরা আমাকে কিছু খাওয়াবে গো? তোমরা সেই কখন থেকে বিরিয়ানি খাচ্ছ, তোমাদের দেখে আমারও খুব খেতে ইচ্ছে করছে, আমাকে তোমরা একটু খেতে দাও না গো। গরিব মেয়ে একটা, তোকে এই রেস্টুরেন্টে ঢোকার সাহস কে দিল? আর আমরা খাচ্ছি বলে তোর এখন খাবার খেতে ইচ্ছে হলো? তোদের এইসব বড়লোকি খাবার খাওয়ার কোনো যোগ্যতা আছে? আমাদের খাওয়া হয়ে গেলে সেই এটো কাটাগুলো তোরা খাবি। যা এখান থেকে। সিকিউরিটি গার্ড, এই মেয়েটাকে বের করে দিন। প্লিজ বোন, ওর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করিস না। দেখ, বাচ্চা মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে ও অনেকদিন ধরে কিচ্ছু খায়নি, আর চোখের তলায় কালি পড়ে গেছে। তাই ওর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করিস না। ওকে খেতে দিলে আমাদের কিছু কমে যাবে না। আমি ওকে খাবারের একটা দানা পর্যন্ত দেব না, কারণ এই টাকাটা বাবা আমাদের খাবার খাওয়ার জন্য দিয়েছে। তোর যদি ইচ্ছা হয় তুই ওকে খাওয়া, কিন্তু আমি কিছু খাওয়াতে পারবো না। এই ভিখারি মেয়েগুলোকে খাওয়ালে এদের লোভ বেড়ে যায়, আর যখনই এখানে খেতে আসবো তখনই আমাদেরকে চেপে ধরবে। না দিদি, তুমি আমাকে ভুল ভাবছো। আমি সত্যি অনেকদিন ধরে কিচ্ছু খাইনি, আর বাড়িতে আমার মা অসুস্থ, মায়ের ওষুধ চলছে, তাই আমি খেয়ে মায়ের জন্য একটু খাবার নিয়ে যাব। ওই দেখ, নিজে গিলবে আবার ওর গরিব মায়ের জন্য খাবার নিয়ে যাবে। আমাদের টাকা কি গাছে ফলে নাকি? যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। এই বলে টিনা যখন সিকিউরিটিকে ডেকে পিঙ্কিকে রেস্টুরেন্টের বাইরে বের করে দেবে, তখন প্রিয়ার চোখে জল চলে আসে। আর প্রিয়া সিকিউরিটি গার্ডকে আটকে দেয় এবং নিজেই পিঙ্কিকে রেস্টুরেন্টের মধ্যে বসিয়ে তার নিজের ভাগের দামি দামি খাবার তাকে খাওয়াতে শুরু করে। পিঙ্কি যেহেতু প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই পিঙ্কি বেশ অনেকটা পরিমাণ খাবার খেয়ে নেয়, আর বাকি খাবার সে তার মায়ের জন্য নিয়ে যাবে বলে প্যাক করিয়ে নেয়। দিদি, তুমি খুব ভালো, তোমার বোন কিন্তু ভীষণ খারাপ। তুমি আমাকে কি সুন্দর খাবার খেতে দিলে, ঈশ্বর তোমার মঙ্গল করবে। বেশি পাকা পাকা কথা বলতে হবে না। এই নে আমার ফোন নাম্বার। তোর যখন খাবার খেতে ইচ্ছা হবে কিংবা আমার সঙ্গে দেখা করতে ইচ্ছা করবে, তখন আমার কাছে চলে আসবি, কেমন? আমি তোকে পেট ভরে খাইয়ে দেব। এই নে। এই শুনে পিঙ্কি খুবই খুশি হয়, আর পিঙ্কি নাচতে নাচতে রেস্টুরেন্ট থেকে চলে যায়। তুই আজকে যে জিনিসটা করলি সেটা কিন্তু একদমই ভালো করিসনি দিদি। আমি বাড়ি গিয়ে বাবা মাকে বলবো। তোর এই বাড়াবাড়ি আমার একদমই পছন্দ হয় না। বাবা কতটা কষ্ট করে টাকা রোজগার করে, আর তুই গরিবদেরকে খাইয়ে বাবার টাকা অপচয় করবি? সেটা তো হতে পারে না। বেশি ভালো মানুষ হতে গেলে নিজে একদিন বিপদে পড়বি। গরিব লোককে খাইয়ে যদি বিপদে পড়তে হয় তাহলে আমি বিপদ নিতে রাজি আছি, কিন্তু তোর মতো নিষ্ঠুর আমি হতে পারবো না রে। তুই কাউকে কোনো কথা বলার আগে ভাবিস না যে তার কেমন লাগতে পারে। চল বাড়ি চল, অনেক হয়েছে। কিছুক্ষণের মধ্যেই টিনা এবং প্রিয়া বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে টিনা ইচ্ছা করে তার দিদির নামে বাবা মায়ের কাছে নালিশ করে, কিন্তু বাবা মা উল্টে টিনার উপর রেগে যায়, আর প্রিয়ার প্রতি তারা খুশি হয়। প্রিয়া, তুই একদম ঠিক করেছিস মা। তুই আমার বড় মেয়ে, তোর উপর আমি আজ খুব গর্বিত। কিন্তু টিনার কাজের জন্য আমার মুখে কালি লেগে যাচ্ছে। গোটা পাড়ায় স্বপন বাবু রটিয়ে দিয়েছে যে আমার ছোট মেয়ের ব্যবহার ভীষণ খারাপ। আমাকে খারাপ বললে আমার তাতে কিছু যায় আসে না। এই পৃথিবীতে স্বার্থপর না হলে বাঁচা যায় না, তাই আমি স্বার্থপর আছি, ভালোই আছি। তোমরা লোকের কথা শুনে আমাকে খারাপ বলতে আসবে না, আমি কিন্তু সহ্য করবো না বলে দিলাম। এই বলে টিনা নিজের ঘরে চলে যায়। আর দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কাটে, আর এরই মধ্যে একদিন স্বপন বাবু আবার প্রিয়া এবং টিনাদের বাড়িতে আসে, আর টিনা তাকে দেখা মাত্রই আবার ভীষণই রেগে যায়, আর স্বপন বাবুকে আবার অপমান করতে শুরু করে। কিন্তু স্বপন বাবু আর চুপ করে থাকে না, সে টিনাকে মুখে মুখে জবাব দেয়। শোনো মেয়ে, তুমি আমার সাথে একদম খারাপ ব্যবহার করবে না। আমি তোমার জন্যই বাড়িতে আসিনি, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি, তাই আমার সাথে খারাপ ব্যবহার করার আগে 2 বার ভেবে কথা বলবে। এই যান, বেরিয়ে যান এখান থেকে। আপনি সারা পাড়াতে যেভাবে রটালেন যে আমি খারাপ মেয়ে, আমি আপনাকে কিছুতেই আমার বাড়িতে অ্যালাউ করব না। বেরিয়ে যান এখান থেকে। ঠিক এমন সময় সেখানে বিমল বাবু চলে আসে, আর সে টিনাকে তার বাজে ব্যবহারের জন্য প্রচন্ড পরিমাণে বকাবকি করে।
দেখ বিমল, তোর বাড়িতে আসার আমার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু তোর জন্য আমি একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি। কালকেই আমার ছেলে কানাডা থেকে বাড়ি ফিরে এসেছে, আর ও কানাডাতে 2 লক্ষ টাকা মাইনে চাকরিও করে। আর আমি ওকে প্রিয়ার ফটো দেখিয়েছি, ও প্রিয়াকে ভীষণ পরিমাণে পছন্দ করেছে। তাই আমি চাই আমার ছেলের সাথে তোর বড় মেয়ের বিয়ে দিতে। স্বপন বাবুর কথা শুনে বিমল বাবু খুবই খুশি হয়, আর বিমল বাবু এক পায়ে তার বড় মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যায়। এমনকি প্রিয়ার মাও ব্যাপারটা জানতে পেরে খুবই খুশি হয়, কিন্তু টিনা মোটেই সেটা সহ্য করতে পারে না, কারণ তার দিদির একজন ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা কিছুতেই দেখতে পারবে না। বাবা, আমি দিদির থেকে অনেক বেশি সুন্দরী, তুমি কেন আমার বিয়ে ওই স্বপন কাকু ছেলের সঙ্গে দিচ্ছ না? আমি কিন্তু এটা মেনে নেব না। টিনা যখন এভাবে তার বাবাকে কথা শোনায়, তখন প্রিয়া আর কিছুতেই চুপ করে থাকতে পারে না। সে তার বোনের মুখের উপর একেবারে উত্তর দেয়, সবকিছু তোর মন মতো হবে এটা কখনোই নয় টিনা। আর স্বপন কাকুর ছেলে আমাকে পছন্দ করেছে, তাই ওর সাথে আমার বিয়ে হবে। তুই যখন ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলিস, তখন তো তোর এই বিষয়ে ভাবা উচিত ছিল। তাই এখন বেশি নাটক করিস না, আর একদম বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবি না বলে দিলাম। নিজেকে শুধরানোর চেষ্টা কর, তাহলে দেখবি তুইও ভালো ছেলে পাবি। অল দ্য বেস্ট। দিদির মুখে এরকম কথা শুনে টিনা আর কিছুই বলতে পারে না, আর সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে। ফলে টিনার কখনো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না, সে সবসময় সবার সঙ্গে দয়ালু ব্যবহার করে। আর দেখতে দেখতে স্বপন বাবু ছেলের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়ে যায়, আর বিয়ের পর প্রিয়া তার স্বামীর সঙ্গে কানাডাতে চলে যায়। আর এখন টিনা যেহেতু সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করে, তাই কিছুদিনের মধ্যে টিনার জন্য একটা ভালো সম্বন্ধ আসে। দেখতে দেখতে টিনারও বিয়ে হয়ে যায়, আর বিয়ের পর টিনাও সুখে শান্তিতে সংসার করতে থাকে। শিলাদেবীর 2 বৌমা অঞ্জনা এবং সুস্মিতা, 2 ছেলে বৌমাকে নিয়ে শিলাদেবীর একদম ভরা পরিবার ছিল। ঝামেলা অশান্তি তাদের পরিবারে একেবারে নেই বললেই চলে। তবে প্রত্যেকদিন সকালবেলা এবং রাত্রিবেলা একটা কারণেই তাদের বাড়িতে কাকপক্ষীও বসতে পারে না। শিলাদেবীর 2 বৌমার চিৎকারে গোটা এলাকা প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে। আর এই ঝগড়ার একমাত্র কারণ হলো শিলাদেবীর 2 বৌমার নিজেদের বানানো রুটি এবং সবজি নিয়ে রেষারেষি। শিলাদেবীর ছোট বৌমা বলে তার বানানো রুটি ভালো, আর বড় বৌমা বলে তার বানানো সবজি ভালো। এমনই একদিন সকালবেলা, আজকে সকালবেলা এত সুস্বাদু ব্রেকফাস্ট করতে পারবো ভাবতেই পারিনি। এই রুটি সবজি খেয়ে সত্যি তৃপ্তি হলো। তোমরা খুব ভালো বানিয়েছো। কোনটা সবচেয়ে বেশি ভালো হয়েছে বলো তো, রুটি নাকি সবজি? সত্যি বলবি কিন্তু, একদম মন থেকে বলো। এটা আমি কি করে বলি বলো তো? রুটিটা যেমন সুস্বাদু হয়েছে, সবজিটাও তেমনই সুস্বাদু হয়েছে। শুধু রুটি খেলেও ভালো লাগছে, বা শুধু সবজি খেলেও ভালো লাগছে। রুটিটা আমি বানিয়েছি দাদা, আমি জানি আপনি চাইলেও রুটিটা কত ভালো সেটা মুখ ফুটে বলতে পারবেন না। তবে আপনার তৃপ্তি হয়েছে দেখেই আমি বুঝে গেছি যে সত্যি সত্যি রুটিটা আমি ভালোই বানিয়েছি। তরকারি ছাড়া রুটি খেতে ভালো লাগে? আমার বানানো তরকারিটা ছিল বলেই তো রুটিটার স্বাদ আরো বেড়ে গেছে। সুতরাং তোর এত ভেবে নিজের মাথাকে কষ্ট দিয়ে আর কোনো লাভ নেই। তুমি ভালো করেই জানো আমার ওই তাওয়ায় বানানো রুটি খেতে কত সুস্বাদু হয়। আর তার উপরে ওগুলো সাধারণ আটার রুটিও নয়, ওগুলো ময়দার রুটি। আমি যে ভালো রুটি বানাই সেটা একবার স্বীকার করলে তোমার কি অসুবিধা হবে শুনি? তুই কি খুব স্বীকার করিস যে আমার বানানো তরকারিগুলোও খেতে ভালো হয়? প্রত্যেকদিন তোর এই একই নাটক না, আমার আর ভালো লাগে না সত্যি। নাটক তো আমি একাই করি, তুমি তো নাটকের 9টাও করতে পারো না। তোমার মতো নিষ্পাপ আর নির্ভেজাল মানুষ এই পৃথিবীতে দুটো নেই জানো। তোমাদের সবার সামনেও আমাকে এভাবে অপমান করছে, আর তোমরা চুপ করে বসে বসে দেখছো। আমি যে ওর থেকে বয়সে বড় সেটা বোধহয় এ ভুলে গেছে, কিন্তু তোমরাও কি ভুলে গেছো? কি কুক্ষণে যে বলতে গিয়েছিলাম যে আজকের ব্রেকফাস্টটা ভালো হয়েছে, এখন তো মনে হচ্ছে আজ ব্রেকফাস্ট করেই ভুল করেছি। আজও যদি অন্য দিনের মতোই বাইরে থেকে খেয়ে নিতাম, তাহলে অশান্তির সামনাসামনি পড়তে হতো না। তোর ও এখন তোমার মনে হবে যে ব্রেকফাস্ট করা ভুল হয়ে গেছে, অথচ তোমার নিজের ভাইয়ের বউয়ের ভুল তো তোমার চোখে পড়বে না। বাহ বাবা বাহ। এইভাবে এক কথা দু কথা থেকে অঞ্জনা এবং সুস্মিতার মধ্যে ভালো রকমের অশান্তি শুরু হয়। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এতক্ষণ সমস্ত ঘটনা শিলাদেবী চুপচাপ নিজের মতো দাঁড়িয়ে দেখতে থাকে। সে ভাবে অন্য দিনের মতো আজকে ঝগড়াও 5-10 মিনিট হওয়ার পর থেমে যাবে, কিন্তু সেই দিনের ঝামেলা কিছুতেই থামতে চায় না, বরং প্রতি মিনিটে যেন ঝামেলা আরো বেড়ে বড় আকার ধারণ করে। সামান্য রুটি সবজির ঝামেলা থেকে শিলাদেবীর বৌমাদের বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। সব ঘটনা দেখে শিলাদেবী প্রথমে তার বড় বৌমার ঘরে যায়। একি বৌমা, তুমি কাঁদছো কেন? আমি শুনলাম তুমি নাকি বাড়ি ছেড়ে চলে যাবে বলেছো। ছোট বৌমার সাথে ঝগড়া করে আমাদের সাথে থাকবে না তুমি?
এই বাড়িতে আমার আর কোনো সম্মান নেই মা। এখানে আমি থাকবো না। প্রত্যেকদিন আমি কত রকমের নতুন নতুন সবজি দিয়ে নতুন নতুন তরকারি রান্না করি, আর সেই সব কিছুকে কোনো দামই দেওয়া হয় না। কে বলেছে তোমার সবজিকে দাম দেওয়া হয় না? তুমি অত সুন্দর করে সবজি না রান্না করলে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট এত তৃপ্তি করে খাওয়া সম্ভব হতো? আপনার ছোট বৌমা তো বলে সবই নাকি ওর রুটি বানানোর কামাল। ও নাকি সুস্বাদু রুটি বানায়, তাই আমার সবজিগুলো খেতে ভালো লাগে। একটা কথা বলি শোনো, তুমি যখন কারোর বাড়িতে বা কোথাও নিমন্ত্রণ খেতে যাও, তখন কি কোন চালের ভাত হয়েছে সেটা দেখো, নাকি কোন সবজি, কি মাছ আর কোন মাংস রান্না হয়েছে সেটা দেখো? সবজি, মাছ, মাংস এগুলোই তো দেখি, ভাত আবার কে দেখে? তবে ভাতেরও তো ধরন হয়, কিন্তু পাশে সুস্বাদু মাছ, মাংস আর সবজি থাকলে ভাত যেমনই হোক না কেন সব খাবারই তো খেয়ে নেওয়া যায়। তাহলে তুমি বলো, সবজি বেশি দরকারি নাকি রুটি? শিলা দেবী এত সুন্দরভাবে বোঝানোর পর অঞ্জনা সত্যিই বুঝতে পারে যে রুটি যতই ভালো হোক না কেন তার সঙ্গে খাওয়ার জন্য সুস্বাদু তরকারি না হলে কোনো খাবারই আনন্দ করে খাওয়া যাবে না। বড় বৌমার মুখে হাসি ফুটতে দেখে শিলা দেবী সেখান থেকে বেরিয়ে আসে। নিজের ঘরের দিকে যাওয়ার সময় শিলা দেবী শুনতে পায় তার ছোট বৌমাও হাউ হাউ করে কাঁদছে। একে তো সুস্মিতা বাড়ির সব থেকে ছোট সদস্য, তার উপরে সে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে মাত্র 3 থেকে 4 মাস আগে। এরই মধ্যে সে যদি আবার বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সুস্মিতার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোরই অপমান হবে। এই ভেবে শিলা দেবী তার ছোট বৌমার ঘরেও ঢোকে। এত কান্নার কি হলো ছোট বৌমা? এরকম ঝগড়া তো তোমরা দুজনে প্রত্যেক দিনই করো। তোমাদের ঝগড়া না শুনলে মনে হয় দিন পুরোই হয়নি। এত ভালো সবকিছু চলছে আর সেসব ছেড়ে তুমি বাপের বাড়িতে যেতে চাইছো? আমি এত কষ্ট করে চালের গুঁড়ো, ময়দা, জোয়ার, বাজরা এসব দিয়ে রুটি বানাই যাতে প্রত্যেকদিন নতুন নতুন স্বাদের রুটি আপনাদেরকে খাওয়াতে পারি, কিন্তু আমার সেই খাটনির তো কোনো দামই দেওয়া হয় না। কে বলেছে দাম দেওয়া হয় না? তার নামটা শুধু একবার বলো আমাকে, তারপরে আমি তার ব্যবস্থা করছি। কে বলবে মা? আপনার বড় বৌমাই তো রোজ বলে প্রত্যেকদিন একভাবে খাবার টেবিলে আমার রুটি কি ছোট করে। রোজ এক জিনিস কি ভালো লাগে বলুন? আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, তোমার খুব খিদে পেয়েছে, আর তোমার সামনে কষা মাংস, আলু পটলের চিংড়ি দিয়ে তরকারি, চানা মশলা এসব রাখা আছে। সেই সমস্ত খাবার কি তোমার খেতে ইচ্ছে করবে? ভাত না থাকলে, রুটি না থাকলে আমি শুধু শুধু তরকারিগুলো কিভাবে খাবো? শুধু শুধু তরকারি কি খেতে ভালো লাগে? দুটো রুটি থাকলেও তো আমি শুধু চানা মশলা খেয়ে পেট ভরিয়ে দিতাম। আচ্ছা এবার মনে করো তোমার সামনে ভাতও আছে, রুটিও আছে, কিন্তু রুটিগুলো অনেকক্ষণ ঠান্ডায় থেকে শক্ত হয়ে গেছে, ভাতগুলো কেমন যেন নষ্ট নষ্ট গন্ধ বেরোচ্ছে। তাহলে কি তুমি শুধু শুধু এই সবজিগুলো খাবে? হয়তো একটু খাবো, কিন্তু খেয়ে তো তৃপ্তি হবে না, তাই হয়তো শান্তি করে পেট ভরে খেতেও পারবো না। তাহলে এর থেকে তুমি কি বুঝতে পারলে সেটা আমাকে একবার বলো। হঠাৎই শিলা দেবীর এই প্রশ্নটা শুনে সুস্মিতা একটু চিন্তায় পড়ে। বেশ কয়েক সেকেন্ড ভাবার পর হঠাৎই তার মুখে হাসি ফোটে। আপনি একদম ঠিক বলেছেন, সামনে যতই সুস্বাদু খাবার থাকুক না কেন, রুটি বা ভাত যদি মনের মতো না থাকে তাহলে কোনো সুস্বাদু খাবার খেয়ে তৃপ্তি হয় না। এই কথা বলে সুস্মিতা খুবই আনন্দ পায়। সে আবার ব্যাগপত্র গোছানো বন্ধ করে সংসারের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার দুই বৌমা ঝগড়াঝাটি, কান্নাকাটি ছেড়ে তার দুই বৌমা একসঙ্গে কাজ করছে দেখে শিলা দেবীও শান্তি পায়। সে কিভাবে এমন চমৎকার করতে পেরেছে সেটা জানতে পেরে তার দুই ছেলে মনোজ এবং সুপ্রীতম তাদের মায়ের কাছে আসে। শিলা দেবী কিছুতেই তাদের এই ব্যাপারে কিছু বলতে চায় না, কারণ শিলা দেবী জানে সে একটু হলেও তার দুই বৌমার কাছে দু রকমের মিথ্যা কথা বলেছে, আর এটা যদি তার বৌমারা কোনোভাবে জানতে পারে তাহলে তারা দুজনেই কষ্ট পাবে। সেটা না হয় না বললে, তবে এটা তো বলো এর পরের বার থেকে এরকম অশান্তি হলে আমরা থামাবো কিভাবে? এই একই জিনিস তো প্রত্যেকদিন নেওয়া সম্ভব হচ্ছে না। হ্যাঁ মা, তাতে একদম ঠিক বলেছে। দুজনেরই তো রুটি আর সবজি দুটোই তো ভালো হয়, কোনটাকে ছেড়ে কোনটাকে ভালো বলবো বলো তো? দুজনকে একসাথে ভালো বললেও তো দুজনের সহ্য হয় না। তুমি তো এত বুদ্ধি বের করে সবসময় সবকিছু সামলে নাও, এই সমস্যাটা কি করে সামলাবো তুমি বলো না মা? এইভাবে প্রত্যেকদিন বাড়িতে ঝগড়া হলে তো পাড়ার লোকেও কত কথা বলতে থাকে। পাড়ার লোককে নিয়ে আমার মাথা ব্যথা কোনো কালেই ছিল না। আমি যাই করব আমার বৌমাদের খুশি করার জন্যই করব। আমি চাই না এরকম ছোট ছোট কারণে ওদের দুই বোনের মধ্যে বন্ধুত্বের আর ভালোবাসার সম্পর্কটা একেবারে তিক্ত হয়ে যাক। তার মানে নিশ্চয়ই তোমার মাথায় কোনো বুদ্ধি আছে, আমাদেরকেও একটু বলো প্লিজ। আজ না হোক কাল না হোক পরশু বাড়িতে ঝামেলা বাঁধবেই, তার জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। তারা মা ছেলেতে মিলে সমস্যা সমাধানের জন্য আলোচনা করে।
দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। শিলা দেবীর অত বুদ্ধি করে বোঝানোর পরে বেশ অনেকদিন তার দুই বৌমার মধ্যে সেই বোঝানোর রেশটা থাকে। তারা কেউ আর একে অপরের সঙ্গে নিজেদের বানানো খাবার নিয়ে রেশারেশি করে না। কিন্তু বেশ কয়েকদিন পরে আবার সেই একইভাবে এর রুটি ভালো নয়, ওর সবজি ভালো নয়, এই নিয়ে তাদের বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়। শিলা দেবী কিছুতেই বুঝে উঠতে পারে না কিভাবে এবার সেই ঝামেলা থামাবে। আমার প্রত্যেক দিন এই অশান্তি আর ভালো লাগে না। আমি এবার একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমি সেটা এক্ষুনি তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই। আপনিও এটাই বলবেন তো যে ওর বানানো রুটিটাই সব থেকে বেশি ভালো? সেটার জন্য আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার কি আছে? এমনিই বলে দিন, আদরের ছোট বৌমা কাদামাটি দিয়ে রুটি বানালেও তো সেটা আপনাদের কাছে খুব সুস্বাদু মনে হবে, আমি জানি। তুমি বড্ড বেশি কথা বলছো অঞ্জনা। আমরা কেউ কখনো মায়ের সাথে এইভাবে কথা বলিনি। মা যেটা বলছে আগে চুপ করে শোনো। কাল সপ্তাহের প্রথম দিন আমি ঠিক করেছি এবার থেকে সপ্তাহে 3 দিন ছোট বৌমা শুধু রুটি বানাবে, আর বড় বৌমা পুরো বিশ্রাম নেবে। আর বাকি 3 দিন বড় বৌমা সবজি বানাবে, আর ছোট বৌমা বিশ্রাম নেবে। শুধু আমার হাতের বানানো রুটি খেলে তবেই সবাই বুঝতে পারবে আসলে কোন জিনিসটা বেশি সুস্বাদু। ঠিক তাই, সপ্তাহে 3 দিন শুধুমাত্র আমার হাতের নানান রকমের সবজি খেলে তবে আপনারা সবাই বুঝতে পারবেন আমি আসলে কত ভালো রান্না করতে পারি। কিন্তু আরো যে একদিন বেঁচে থাকছে, সেই দিনটাই কি হবে? সেই দিন তোমরা দুজনে মিলে একসাথে রান্না করবে। ছোট বৌমা রুটি বানাবে আর তুমি সবজি। কাল থেকেই এমনটা শুরু হবে। তাই বলছি তোমরা দয়া করে আর এরকম ঝগড়া করো না। শিলা দেবীর কথা শুনে তার দুই বৌমা ঝগড়া থামিয়ে দেয়। পরের দিন সকাল থেকে সুস্মিতা উঠে রুটি তৈরি করতে থাকে। এছাড়াও রান্নাঘরের বাকি সমস্ত কাজ তাকেই করতে হয়, কারণ এই 3 দিন তার শাশুড়ি মায়ের শর্ত অনুযায়ী তার বড় যা অঞ্জনা বিশ্রাম নেবে। সে খুব সুন্দর করে মন প্রাণ দিয়ে সমস্ত কাজ করে, দারুণ সুস্বাদু রুটিও বানায়। কিন্তু খাবার টেবিলে সবাইকে শুধু রুটি দিলে সবাই বেশ চমকে যায়। চমকে গিয়ে লাভ নেই, আমি সবজি বানাতে পারি না, ওটা দিদির দায়িত্ব ছিল। রুটি বানানো ছাড়াও আমাকে সংসারের অন্যান্য অনেক কাজ করতে হয়েছে। সবকিছু সামলে আমি আর সবজি বানিয়ে উঠতে পারিনি। আর তাছাড়া মা তো শুধু আমাকে রুটি বানানোর শর্তই দিয়েছেন। সুস্মিতার এই কথার উপরে আর কেউ কিছু বলে না। এভাবে শুকনো শুকনো শুধু রুটি খেয়ে কারোরই একটুও ভালো লাগে না। এমনকি সুস্মিতাও নিজের বানানো রুটি খেয়ে মাত্র 3 দিনেই বিরক্ত হয়ে ওঠে। যদিও মনোজ এবং সুপ্রীতম বাইরের খাবার খেত, কিন্তু অঞ্জনা, সুস্মিতা আর শিলা দেবীকে শুধু রুটি খেয়েই কাটাতে হয়। কোন রকমে 3 দিন কাটে। এরপর আসে অঞ্জনার সবজি বানানোর পালা। তাকেও সংসারের সমস্ত কাজ করে সবজি রান্না করতে হয়। প্রত্যেকদিন সকাল বিকেল শুধু সবজি খেতে কারোরই ভালো লাগে না। তারা সবাই অপেক্ষা করে থাকে রবিবার কবে আসবে আর কবে তারা ঠিক করে বাড়ির খাবার খেতে পারবে। শেষ পর্যন্ত রবিবার চলেই আসে, আর তার সাথে সাথে সকলের প্রাণে যেন জলও আসে। আজ আমরা একটু শান্তি করে খেতে পারবো, কি বলিস ছোট? শুধু শুধু তরকারি খেতে আর শুধু শুধু রুটি খেতে ভালো লাগে বল? মা জি কেন এরকম শর্ত রেখেছিল কে জানে। আমি এত সুস্বাদু করে রুটিগুলো বানাচ্ছিলাম, তাও যেন কিছুতেই আমার খেতে মন চাইছিল না। আমি যে কিভাবে রুটিগুলো খেয়েছি আমিই জানি। তাই না তাই, আমিও কি কম খেটেছি বল সবজিগুলো রান্না করতে? তাও কিছুতেই যেন গলা দিয়ে নামতেই চাইতো না। আজকে আমরা দুজনে মিলে রুটি আর সবজি মিলিয়ে তৃপ্তি করে খাবো। এবার বুঝতে পেরেছো তো তোমরা যে তোমরা একে অপরের পরিপূরক? ছোট বৌমার রান্না ছাড়া তোমার রান্নার কোনো স্বাদই থাকবে না, আর বড় বৌমার সবজি না থাকলে ছোট বৌমার রুটিগুলো খাওয়ার যোগ্যই হবে না। তারা দুজনেই তাদের শাশুড়ি মায়ের কথা বুঝতে পারে। তারা কথা দেয় এরপর থেকে তারা আর কখনো এরকম ছোট ছোট ব্যাপার নিয়ে আর নিজেদের মধ্যে ঝামেলা করবে না। সত্যি সত্যি সেদিন থেকে শিলা দেবীর পরিবারে সুখ শান্তি নেমে আসে।